প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা বিষয়ের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান ফ্রন্ট পেজ। সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। সুলতান ভাই, আপনাকে স্বাগতম। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা এক পলকে দেখে নিব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও। দৈনিক আমার দেশ, এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ, সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ। দৈনিক ইত্তেফাক, কিছু শক্তি বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচন, 7 কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় আপত্তি শিক্ষকদের। দৈনিক সমকাল, বিএনপি জামাত ঘনভোটে সম্মত, সময় নিয়ে ভিন্নমত, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন 3 দলের 4 নেতা। দৈনিক যুগান্তর, তীব্র যানজটে ভোগান্তি, সড়ক ও রেলপথ অবরোধ, ডিপ্লোমা প্রকৌশলীদের, জুলাই ঐক্যে অনেকের সুর, দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে। দৈনিক মানবজমিন, ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। দৈনিক কালবেলা, জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন মির্জা ফখরুল সহ 4 রাজনীতিক। দৈনিক ইনকিলাব, জামায়াতের আন্দোলন মোকাবেলায় বিএনপির রাজপথে থাকার ঘোষণা, রাজনীতি সংঘাতের পথে। The Daily Star, consensus talks, parties split over referendum and constitutional order. New Age, 13 forces trying to delay polls, Dr. Yunus. আপনারা দেখছিলেন প্রধান প্রধান শিরোনামগুলো। সুলতান ভাই, আমরা যেটা দেখছি যে সব পত্রিকাগুলোর শিরোনাম কিন্তু বেশিরভাগ শিরোনামই হচ্ছে কনসেনসাস কমিশনের বৈঠক। আপনি জানেন যে গতকাল রাজনৈতিক দলগুলোর সাথে 3য় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। এক্ষেত্রে আমরা এখনও দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অনৈক্য রয়েছে, অর্থাৎ ভিন্নতা রয়েছে, ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তবে সবশেষ ডক্টর আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য 4টি সুপারিশ বা প্রস্তাব করা হয়েছে বিশেষজ্ঞরা, যেখানে বলা হয়েছে নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, সাংবিধানিক আদেশ এবং গণভোটের ব্যবস্থার কথা বলা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু কয়েকটি রাজনৈতিক দল জামাত, এনসিপি সহ সমর্থন দিলেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে আমরা জানি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ অ্যাপেক্স বডি বা সর্বোচ্চ আদালতের মতামত নিতে হবে। এক্ষেত্রে গণভোটের বিষয়ে জামাত বলছে যে আগে করতে হবে, ডক্টর আলী রিয়াজ বলেছে নির্বাচনের দিনও করে যেতে পারে, বিএনপি বলছে যে না, এটা নির্বাচনের পরে করতে হবে। এখন তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে? আসলে কি জুলাই সনদ বাস্তবায়নে সেই ভিন্নতা থেকেই যাবে, না কনসেনসাসে পৌঁছানো সম্ভব হবে? ধন্যবাদ বেনজির আপনাকে। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে অনেক বিষয় এনেছেন। আমি শুধু একটি দিয়ে বলি, আমি আশাবাদী মানুষ, সেই কারণে শুরুতেই বলতে চাই যে অনৈক্য এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই অনৈক্য থাকবে না। সেই ঐক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন করবার জন্য যে জায়গায় যে ঐক্য দরকার আমি আশা করতে চাই সেটি হবে। এখন যেটি বলছেন যে গতকালকে যেটি হয়েছে, গতকালকে রাজনৈতিক দলগুলোর সাথে যে আবার ঐক্য কমিশনের যে বৈঠকটা হয়েছে, সেখানে বিশেষজ্ঞ প্যানেল একটি পথরেখা তৈরি করেছে যে অনৈক্যটা ছিল, সেই অনৈক্যটাকে কিভাবে দূর করা যায় বা কাছাকাছি নিয়ে আসা যায় তার একটি রূপরেখা কিন্তু বিশেষজ্ঞ প্যানেল দিয়েছে। আমরা দেখলাম যখন রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে খুব অনড় ছিল, আপনার প্রধান উপদেষ্টার দপ্তর বা এই যে ঐক্য কমিশন তারা কিন্তু প্রাণান্তর চেষ্টা করছে যে এক টেবিলে বসিয়ে একটি সবার সম্মতিতে নির্বাচনটি যাতে উৎসবমুখর হয়। কিন্তু যেটি অতীতের কখনো এরকম বিরোধ মেটাবার কোনো মধ্যপক্ষ কিন্তু কখনো ছিল না। এবার আমরা দেখতে পেলাম যে নির্বাচনটা যাতে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় সেজন্য উদ্যোগ নিয়েছে। এবং এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেগুলো, সেই ব্যারিয়ার যেগুলো ছিল সেগুলো রিমুভ করবার জন্য কিন্তু সেই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমি একটি জায়গায় বলতে চাই যে দেখেন, এই সরকার যখন দায়িত্ব নিল, আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, সেটিকে যখন রিমুভ করে দেওয়া হলো বিগত সরকারের সময়, তখন এই সরকার কিভাবে দায়িত্ব নেবে সেটি কিন্তু উচ্চ আদালত থেকে
সেই সিদ্ধান্ত নির্দেশনায় এসছে এবং সেই নির্দেশনার ভিত্তিতেই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং দায়িত্ব পালন করছে। তো আমি কারো পক্ষে যাবে কিনা আমি সেটি আমার বিবেচ্য বিষয় নয়, বাট আমার কাছে মনে হয়েছে যে দলের পক্ষ থেকেই বলা হোক না কেন 106 অনুচ্ছেদের যে কথাটা বলা হয়েছে, আমার মনে হয় যে যখন একেবারে যদি শেষ পর্যায়েও মতবিরোধ থেকে যায়, সেক্ষেত্রে এই 106 অনুচ্ছেদ অনুসরণ করা ছাড়া আমাদের বিকল্প কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনি যেটি আপনার প্যানেল, যে বিশেষজ্ঞ প্যানেল যেটি বলেছে, সেখানটাতেও কিন্তু আমার কাছে কিছুটা মনে হয়েছে, যদিও তারা সব পক্ষকে একত্রিত করবার উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে এইখানটাতে কিন্তু এই যে ভোটের সাথে একই দিনে গণভোট করবার যে জায়গাটা, বাংলাদেশের মানুষ আমরা কতখানি অস্থির, আমরা কত তাড়াতাড়ি আমার ভোটটা আমি দিয়ে বেরিয়ে যেতে পারি, সেখানে গণভোটের যে জায়গাটা আবার আরেকটি নক্তা লাগানো, আমি যেটাকে সাধারণত বলি, সেটি নানান ধরনের ক্যাওয়াস তৈরি করবে। সাধারণ নির্বাচনের ফলাফল তৈরি বা ভোট গণনা, সেটিকে নিয়ে আমরা তো দেখি কত রকম কত কিছু হয়। আমরা দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আমরা দেখলাম যে সেখানে ভোট গণনা হয়েছে, শেষ হয়েছে কখন, এবং সেটি গণনা এবং ফলাফল দিতে কি পরিমাণ সময় লেগেছে। যদি জাতীয় নির্বাচনে এর কিয়দংশও থাকে, তাহলে কিন্তু বড় ধরনের বিপর্যয় বা বড় ধরনের মানে হানাহানির দিকে চলে যাবে। তো আমি জাতীয় নির্বাচনকে নির্বিঘ্ন বা কোনো ধরনের বিতর্কের বাইরে রাখবার জন্য জাতীয় নির্বাচনের সাথে অন্য কোনো কিছুকে ট্যাগ করে দেয়া ওই দিনে, সেটি আমার মনে হয় সেটি সমীচীন হবে না। এটি আমার ব্যক্তিগত মতামত। আর দ্বিতীয় যেটা হলো যে দেখেন, আমি সংবিধানের বাইরে গিয়ে, আমার সবার উপরে কিন্তু সংবিধান, আমার যেহেতু সংবিধানে বলা আছে, আমি সংবিধানের ভেতরে থেকে কতটি করা যায়, আমার মনে হয় সব পক্ষের সেই চিন্তাটি, কারণ এই সংবিধান আমাদের সবার রচিত, সবার মতের প্রেক্ষিতে এই সংবিধান হয়েছে এবং সংসদে পাশ হওয়া সংবিধান। তো সেখানটার বাইরে গিয়ে যদি কখনো কোনো কিছু করা হয়, সেটি ভবিষ্যতে আবার প্রশ্ন উঠতে পারে। তো যত প্রশ্ন কম উঠানো যায় বা যত বিতর্ক এড়িয়ে চলা যায়, সেই জায়গাগুলোতে যাওয়ার পক্ষেই আমার মনে হয় সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমি বলতে চাই যে দেশের অভ্যন্তরে যে আলাপ আলোচনা হচ্ছে, তার একটি সুফল পরিসমাপ্তি হয়তো দেশের বাইরের কোনো একটি বৈঠকে সেটি সমাপ্তি ঘটবে, সেরকম আভাস পাওয়া যাচ্ছে, যেটি যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে হয়তো সেই বরফ গলে সবাই এক পাত্রে বা একই জায়গায় আসবে, আমার সেই আভাসটা কিন্তু এখন আসছে এর মধ্যে। কারণ যদি না হয়, এই ঐক্যটা যদি না হয়, তাহলে কিন্তু কালকে প্রধান উপদেষ্টা কথা বলেছেন যে বিভিন্ন পক্ষ, একটি পক্ষ কিন্তু কোনো পক্ষ এই নির্বাচনকে বিঘ্নিত করবার বা দীর্ঘায়িত করবার একটি চেষ্টা করছে, সেটি তার কাছে খবর আছে। এবং যদি সেটি এখানটাতে একত্রিত, রাজনৈতিক দলগুলো একত্রিত না হতে পারে, ঐক্যমতে পৌঁছাতে না পারে, নির্ধারিত সময়ে নির্বাচনটি যদি না হতে পারে, তাহলে কিন্তু এই ছাইচাপা আগুন বা আপনি ঘর পোড়া মধ্যে আলু পোড়া দেওয়ার যে একটি আমাদের সংস্কৃতিতে আছে, সেটি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এবং ওই যে পতিত যে শক্তি, তারা কিন্তু দরজার ফাঁক করে ফেলেছে। যে কোনো সময় তারা কাউকে আগে কখনো পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতে চাইতো, এখন কিন্তু তারা টুপ করে ঢুকে যেতে পারে যদি নিজেদের ভেতরে এই দূরত্ব কিন্তু একটি তৈরি হয়েছে। সেই দূরত্বের বহিঃপ্রকাশ কিন্তু আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। তো আর নির্বাচনের ক্ষেত্রে অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলো নতুন পুরাতন সবাই, সেক্ষেত্রে নতুনদের পুরাতন থেকে শিখতে লাগবে, আবার পুরনো যারা, তাদেরও কিন্তু সহনশীল হতে হবে নতুনদের প্রতি। এই যদি মেলবন্ধনটা তৈরি হয় নতুন পুরাণের, তাহলেই কিন্তু আপনার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। এবং প্রধান উপদেষ্টা যেটি বলছে, উৎসব এবং মহা উৎসব করতে চান উনি নির্বাচনের মধ্য দিয়ে, সেই আশাটা পূর্ণ হবে ওনার এবং দেশবাসীর। বহু কাঙ্ক্ষিত গত 15-16 বছরে যে তরুণরা ভোট দিতে পারে নাই, আপনি নিশ্চয়ই দেখবেন যে
এবারের ভোট কিন্তু তারুণ্যের অংশগ্রহণটাই বেশি থাকবে। তরুণরা যেদিকে ঝুঁকে পড়বে সেই দিকেই বিজয় আসবে। তার কিন্তু কতগুলো লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি, লক্ষণ আমাদের সামনে উঠে এসছে। তো সেই ক্ষেত্রে উৎসবমুখর পরিবেশ করবার জন্য প্রধান উপদেষ্টা যেটি চাইছেন, আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যেকের জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে হলো, এবং সব ক্ষেত্রে সেই জন্য নির্বাচন কমিশন যে পথে হাঁটছে, সরকার যে পথে হাঁটছে, সেই যাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে এই যে সংবিধানের 106 অনুচ্ছেদে যেটি বলা হয়েছে সেটিকে সমুন্নত রাখা এবং সংবিধানের মধ্য থেকে যাতে নির্বাচনটি করা যায় সেই পথেই সবার হাঁটা উচিত। তবে আপনি যেটা বললেন যে সেতুবন্ধন, মেলবন্ধন, উৎসবমুখর নির্বাচন হবে, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে পৌঁছাতে পারে এবং সেক্ষেত্রে যদি বিভেদ সৃষ্টি হয়, বিভাজন সৃষ্টি হয়, তাহলে কিন্তু ফ্যাসিস্টরা আবারও আসার চেষ্টা করবে। তবে আমরা দেখেছি যে একদিকে যখন আলোচনা চলছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সনদ বাস্তবায়ন সহ, অন্যদিকে আমরা দেখেছি, আজকে আপনি দেখেছেন জামায়াতে ইসলামী সহ 7টি দলের বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি হচ্ছে অভিন্ন কর্মসূচি, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি নিষিদ্ধ, এরকম 7টি দাবি নিয়ে তারা আজ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, 18, 19, 26। অর্থাৎ একদিকে আপনার আলোচনা চলছে, অন্যদিকে এই যে কর্মসূচি, আজকে বিকাল থেকে বাইতুল মোকাররম প্রেস ক্লাব স্থানে তারা বিভিন্ন বিক্ষোভ করবে, আবার তীব্র যানজট হবে। তাহলে কিভাবে ঐক্যের সুর দেখলেন? একদিকে কর্মসূচি, অন্যদিকে আপনি বলছেন আলোচনা, অনৈক্যের সুর তো এখানেও প্রতিফলিত হচ্ছে। অনৈক্যের সুর, আমি তো বলেছি যে অনৈক্যের সুর। দেখেন, রাজনীতিতে একটি কালচার আছে, আমরা রাজনৈতিক যে সংস্কৃতি আমাদের দেশে, এটি চট করে আপনি গোছাতে পারবেন না। সেক্ষেত্রে এখন যেটি হচ্ছে, সাধারণত যদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে, সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকে, তাহলে কিন্তু যখন আলোচনা চলছে, এটিকে যদি বলেন যে বিচারাধীন বা প্রক্রিয়াধীন, তো সেখানে যেহেতু এক টেবিলে বসে আলোচনার জায়গাটা তৈরি হচ্ছে, সরকারের ভেতর থেকে নানানভাবে সেই উদ্যোগটা নিচ্ছে, সেখানটাতে আজকের যে আপনি কর্মসূচির কথা বললেন, একেবারেই ঠিক বলেছেন যে যদি ঐক্যই হয় তাহলে এই আন্দোলনটা কেন বা এই কর্মসূচিটা কেন? এই সরকারকে আমি যেটি দেখলাম, যে এই সরকার দায়িত্ব নেবার পর, এই সরকার দায়িত্ব নিয়েছে কখন? দেশে যখন একটি কঠিন বা ক্রান্তিকাল, তখন এই সরকারকে সবাই এনে বসিয়েছে। এবং কিসের জন্য বসিয়েছে? একটি সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন করবার জন্য, কিন্তু এই সরকার আসার পর প্রায় আমার যেটা মনে হচ্ছে 400-500 আন্দোলন হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে। আমি সাধারণত বলে থাকি যে এই সরকার আসার পর ঢাকা হয়েছে আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। এবং সেই জায়গাতে শেষ পর্যন্ত এসে রাজনৈতিক দলগুলো যখন একই দিকে সেই যে পুরনো যে রাজনীতির যে সংস্কৃতি, সেই জায়গায় ফিরে এসছে এবং কোন ইস্যুতে ফিরে এসছে আমার কাছে বিস্ময়ের মনে হয়েছে। আপনি দেখবেন যে যাদের আশ্রয় প্রশ্রয় বা মদদে, যাদের নানান রকমের তাড়নায় তাড়িত হয়ে বিগত সরকার জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল, সেটির ফল কি হয়েছে আমরা তো দেখেছি। আপনি যদি গণতন্ত্র চান দেশে, আপনি যদি শান্তি চান দেশে, আপনি যদি দেশের উন্নতি অগ্রগতি চান দেশে, দেশের অর্থনীতি আজকে এই টানাপোড়েনের মধ্যে দেশের অর্থনীতি প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেছে। বলা ছিল যে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে বেডে এসছে, এখন আবার আইসিইউতে পাঠিয়ে দেওয়ার একটি আয়োজন চলছে। যদি দেশের রাজনৈতিক অস্থিরতা এরকম বাড়তে থাকে, তাহলে দেশের অর্থনীতি কিন্তু কলাপস করবে, ধ্বংস হয়ে যাবে। আর অর্থনীতি ছাড়া রাজনীতি চলতে পারবে না। তো সেইখানে আমি মনে করি যে এই যে আজকে যে প্রেশার গ্রুপ, আমি এটিকে মনে করি না যে এটি বড় ধরনের কোনো কিছু, জাস্ট একটি সামনে নির্বাচন, সেই জন্য একটি ঘটনা কিন্তু ঘটছে। কে কার দলে কত দল ভাগাতে পারে, কার পক্ষে কোন দলের সাথে কারা কারা আছে, এরকম একটি প্রতিযোগিতা কিন্তু আছে। আমরা আগে 21 দল 14 দল আমরা গঠন করতে দেখেছি, এখনও সেরকম একটি প্রক্রিয়া চলছে। মাঝখানে ফাটল তৈরি হয়েছিল সেই প্রচেষ্টায়। আবার এই আন্দোলনের মধ্য দিয়ে এই যেটি আজকে বললেন যে 3 দিনের কর্মসূচি, বিশেষ করে ইসলামপন্থী বা তাদের দলের নামের শেষে ইসলাম ব্যবহার করা যারা ইসলাম শব্দটি লাগিয়েছেন, তো এই ইসলাম শব্দর প্রয়োগকারী যারা রাজনীতি করছেন, তাদেরকে এক কাতারে, এক আন্দোলনে, এক সারিতে আনবার একটি যে প্রচেষ্টা একটি বড় রাজনৈতিক দলের ছিল, সেটিকে আবার টেনে টুনে সামনে আনবার একটি চেষ্টা দেখানো হয়েছে। আপনি আজকে
যে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য এত কিছু হয়ে গেল, আজকে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার কথা বলছেন। আপনি পিআর, বাংলাদেশের মানুষ 100 জনের ভিতরে 5 জন মানুষও পিআর যারা বোঝে না, সেই পিআরকে আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছেন, যেটা পাশ্চাত্যের কোনো কোনো দেশে যে পিআর আছে তাদের সংস্কৃতি, তাদের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র একটা ক্ষয়িষ্ণু গণতন্ত্র, বাংলাদেশের এক ধ্বংসপ্রায় যে গণতন্ত্র একবারে ধ্বংস হয়ে গেছে, সেই জায়গাটাতে আপনি পিআর নিয়ে গো ধরে বসে আছেন। আপনি একটার পর একটা দাবি তুলে আনছেন কিসের স্বার্থে? দেশকে অস্থিতিশীল করবার জন্য, নাকি নিজেরা শুধুমাত্র গো ধরবার জন্য, যাতে আগামী নির্বাচনটি, যাতে প্রধান নির্বাচন কমিশনার বা প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেম ঘোষণা করেছে সেই টাইম ফ্রেমে নির্বাচনটা করতে চান না, সে কারণে কি? নাকি তৃতীয় কোনো পক্ষকে যারা গণতন্ত্র চায় না তাদেরকে ইনভাইট করবার জন্য, বা কোনো বাহিনীকে রাষ্ট্র ক্ষমতায় এনে তারপর নিজেদের ফায়দা হাসিল করবার জন্য? এরকম বহু প্রশ্ন কিন্তু আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। তো যারা রাজনীতি করবে, জনগণের জন্য যদি রাজনীতি হয়, দেশের জন্য যদি রাজনীতি হয়, তাহলে কিন্তু এই জনগণের ভাষা বুঝতে লাগবে, জনগণের আকাঙ্ক্ষা বুঝতে লাগবে। কারণ গত 15-16 বছর ধরে মানুষ কিন্তু একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন, যেখানটাতে সবাই সুন্দর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারবে, সেরকম একটি ভোট উৎসবের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। তো সেই উৎসবের যে আকাঙ্ক্ষা, সেখানটাতে যারা বাঁধ সাধবে, অতীতেও কেউ তাদেরকে রক্ষা করতে পারে নাই, পতন আমরা দেখেছি। নির্বাচনের বাইরে যা কিছু হবার চেষ্টা হয়েছে সেগুলো জনগণ রুখে দিয়েছে। আগামীতেও কিন্তু সেরকম যদি কিছু ঘটে যায়, তাহলে ওই রাজনৈতিক দলের কি হবে আমি জানি না। তবে বাংলাদেশের মানুষের ললাটে যে বড় দুঃখ আছে সেটি কিন্তু ইঙ্গিত বহন করে। আপনি যেটা বললেন যে আলোচনায় পিআর পদ্ধতি, যেটা পিআর নিয়ে যে ব্যাপক আলোচনা হচ্ছে, একটি দল আপনি বলেছেন তারা এর বিরোধিতা করছে। বাংলাদেশের পার্সপেক্টিভ যে অবস্থা, যে কন্ডিশন এই মুহূর্তে, যেটা আপনি বললেন যে পিআর বাস্তবায়নের এখনো সেই পরিবেশ সৃষ্টি হয়নি। বিএনপির পক্ষ থেকেও আমরা বলেছেন যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, গতকাল রুহুল কবির রিজভীও বলেছেন গত 16 বছরে তো পিআর কথাটা বলাই হয়নি, তাহলে হঠাৎ করে যে পিআরের যে এর পেছনে কোনো উদ্দেশ্য প্রণোদিত আছে কিনা। এবং কেউ কেউ আবার বলছে যে পিআর বিষয়টা কোনো পার্শ্ববর্তী কোনো দেশের বা কারো কোনো থার্ড পার্টি থেকে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা, যেটা আমরা দেখতে পারি যে তাদের পক্ষ থেকে এটাকে ওই দলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কিনা, থার্ড পার্টির যেটা বলা হয়েছে প্রতিবেশীর কোনো দেশ থেকে। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? না দেখেন, থার্ড পার্টি আমি তো আমার আলোচনায় আপনাকে বলেছি যে আসলে যে বিষয়গুলো সেটেল হয়ে যেতে পারে, যা কিছু বাংলাদেশের মানুষের বোধগম্য নয়, একবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে আপনার ভোটার, একেবারে কৃষক, চামার, কুলি, মজুর থেকে শুরু করে আপনার একেবারে উচ্চশিক্ষিত পর্যন্ত সবাই আপনার ভোটার। সেই তালিকায় কজন পিআর বোঝে? আপনি যদি আজকে, আপনি গণমাধ্যম কর্মী, আপনি যদি আজকে ভুরুঙ্গামারী নাগেশ্বরীতে গিয়ে কাউকে জিজ্ঞেস করেন যে পিআর পদ্ধতি, আপনাকে 1 ঘন্টা বোঝাতে লাগবে যে হোয়াট ইজ পিআর। এরপরে প্রশ্নটা আসবে, আমি ভোট দেব বেনজির আহমেদকে, রাষ্ট্র ক্ষমতায় কে যাবে সেটি যদি আমার ভোটে নির্বাচিত না হয়, তাহলে সেই ভোটে আমি যাব না। এরকম কনসেপ্ট কিন্তু মানুষের মধ্যে, এরকম চিন্তা চেতনা কিন্তু মানুষের মধ্যে আছে। সেই জায়গাতে আপনি যেটি বলছিলেন যে কোন দেশ বা কোন রাষ্ট্র বা কোন বহিঃশক্তি কি করছে, সেখানটাতে সেই রাষ্ট্রের বা সেই বহিঃশক্তির যে লক্ষ্য উদ্দেশ্য বা এতদিন তারা যেভাবে চড়ে চুড়ে খেয়েছে, সেটি যখন বিঘ্নিত হয়েছে, তারা তো চাইবেই আবার তাদের প্ল্যাটফর্ম তৈরি করতে। তাদের সুবিধায় যা কিছু হয়, যাকে বসালে সুবিধা হয় তাকে আবার প্রতিস্থাপন করতে তো চাইবেই। সেটি তো স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু নয়। কিন্তু আপনি সেখানটাতে সেই কারা কি বলছে বা কারা কোন ফাঁদ পেতেছে, সেই তাদের পাতা ফাঁদে আপনি পা দেবেন কিনা, সেটি তো আপনাকে ঠিক করতে লাগবে। আপনি রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল, আপনি যেটি বলছেন যে কোনো বাহিনী এখানটাতে কোনো সুযোগ নিচ্ছে কিনা, সেই বাহিনীকেও তো ওই যে রাষ্ট্রের কথা বলছেন বা পরশক্তির কথা বলছেন বা পার্শ্ববর্তী দেশের কথা বলছেন, সেখান থেকেও তো ওই বাহিনীর উপরে চড়ে বসতে পারে। সেই বাহিনী হয়তো আবার কোনো রাজনৈতিক দলের উপর আশ্রয় প্রশ্রয় নিচ্ছে কিনা বা তাদেরকে বাধ্য করছে কিনা, কিন্তু সেই বাহিনী আমার দেশের মানুষ দ্বারা গঠিত। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা যারা বিভিন্ন দায়িত্বে আছেন যেসব বাহিনী, আমি তাদেরকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে চাই না। কারণ যা কিছু দৃশ্যমান নয়, গুজব দিয়ে আমি আমার কোনো বাহিনীকে, সেই যে বাহিনী হোক না কেন, কোনো বাহিনীর মধ্যে 2-4 জন হয়তো দুষ্ট চক্রের মধ্যে
পড়ে যেতে পারেন, কিন্তু সেই জন্য কোনো বাহিনীকে এককভাবে চিহ্নিত করা এটি আমার গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য কোনো অবস্থাতেই সুখকর নয়। কিন্তু যদি কেউ চাপিয়ে দেয় বা ওই বাহিনী বা কোনো বাহিনীর ভেতর থেকে 2-4 জন, সে কেন্দ্রবিন্দু থেকে হোক বা মধ্য পর্যায় থেকে হোক, যে পর্যায় থেকে হোক না কেন, 2-4 জনের আশ্রয় প্রশ্রয় বা মদদে যদি কোনো রাজনৈতিক দল সেই ফাঁদে পা দেয়, তাহলে তো সেই রাজনৈতিক দলের জন্য যেমন সুইসাইডাল হবে এবং বাংলাদেশের মানুষের জন্য খুব বিপদ ডেকে নিয়ে আসবে। তবে শেষ পর্যন্ত আমি বলতে চাই, শুরু যেটি দিয়ে আমি করেছি সেটি হলো যে দিন শেষে গিয়ে সব লক্ষ্য, সব পথ এক মোহনায় এসে মিশবে এবং ঐক্যমত তৈরি হবে এবং একটি উৎসব মুখর ভোট হবে যেখানটাতে সবাই অংশগ্রহণ করবে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনি যেটা বলেছিলেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু অনেকটা আন্দোলনের শহর হয়েছে ঢাকা। এ পর্যন্ত 400 থেকে 500 বিক্ষোভ আন্দোলন প্রতিদিনই। গতকাল আমরা দেখেছি আপনার কারিগরি শিক্ষকরা তারা বিভিন্ন সড়ক এবং সারা দেশে, রাজধানী সহ সারা দেশে রেলপথ, সড়কপথ অবরোধ করে ভোগান্তি সৃষ্টি করছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, আপনি দেখছেন ফরিদপুরের ভাঙায় কি অবস্থা হয়েছিল, আক্রমণ করা হয়েছিল থানায়। তো নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে পুলিশের মনোবল ফিরিয়ে আনা হচ্ছে, কিন্তু কই, পুলিশ তো এখনো কি অ্যাক্টিভ হয়েছে? পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না। এটা এই বিষয়ে কিভাবে দেখছি? দেখেন, আপনি যেটি বলছেন যে পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছেন না, আপনি শুধুমাত্র পুলিশ কেন বলছেন? এই যে স্বৈরাচারের কথা বলছেন বা পতিত শক্তির কথা বলছেন বা ফ্যাসিস্টের কথা বলছেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে বলছেন, ক্ষমতাচ্যুত হয়েছে জনরোষের মুখে যারা, তাদেরকে যারা ফুলিয়ে ফাঁপিয়ে ওই জায়গায় নিয়ে গিয়েছিল, জনগণের বিপক্ষে বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল, রাষ্ট্রের গোলাবারুদ জনগণের বিপক্ষে যারা ছুটতে বাধ্য করেছিল বা হুকুম দিয়েছিল বা যারা এক্সিকিউট করেছে বা এক্সিকিউশনে নেতৃত্ব দিয়েছেন, তারা সেই রাষ্ট্রযন্ত্রের, প্রশাসন যন্ত্রের, পুলিশের কোথায় কতটুকু পরিবর্তন হয়েছে, কতজন পালিয়ে গেছে, কতজন সংশোধন হয়েছে? আপনি এই সরকার এসে কি করেছে? এধার কামাল উধার, উধার কামাল এধার, এটাই তো করেছে। পরিবর্তন আপনার চেয়ারে আমাকে বসিয়েছে, আমার চেয়ারে আপনাকে বসিয়েছে, এই তো পরিবর্তন হয়েছে। রাতারাতি তো 100 জন পুলিশ ইন্সপেক্টর বা 364 জেলায় 64 জন পুলিশ ইন্সপেক্টর নতুন করে নিয়োগ করে সেই পুলিশ ইন্সপেক্টর তো দেয় নাই, দিয়েছে কিনা? বা আইজিপি বা এডিশনাল আইজিপি বা ডিআইজি যাদের কথাই বলেন না কেন, বা পুলিশ কমিশনার যারা, তারা তো ভেতর থেকেই আছে। তো এখন যেটি হচ্ছে যে হত্যাযোগ্য যা কিছু হয়েছে গত জুলাই বিপ্লবে, ছাত্র জনতার উপরে আক্রমণ চালাতে গিয়ে, সরকারের নির্দেশ প্রতিপালন করতে গিয়ে ওই পুলিশকে জনতার উপরে গুলি চালাতে হয়েছে এবং একটি পর্যায়ে জনতা পুলিশকে রুখে দিয়েছে। পুলিশের কি পরিণতি হয়েছে সেটিও আমরা দেখেছি। তো এরপরে পুলিশকে রক্ষা করবার একটি বাহিনী, যেটি আইনশৃঙ্খলা রক্ষা করবার যারা দায়িত্ব, তাদের ভেতরে যে ভাঙন, মনোবল ভেঙে পড়া বা তাদের যে এই যে দায় নেওয়ার যে আগে যে প্রস্তুতিটা ছিল, সেই জায়গা থেকে তো অনেকে সরে গেছে। 2 নম্বর হলো অনেকেই যারা ভেতরে আছে, পুলিশের ভেতরেও বিগত সরকারের যারা দোসর, তারা তো ওই আন্দোলনকে, আপনি যেটি বললেন ভাঙ্গায় থানায় আক্রমণ করেছে, সেখানটাতেও তো ইতোমধ্যে যারা দেশের গোয়েন্দা বাহিনী বিভিন্ন পর্যায়ে কাজ করেন, তাদের ভিতর থেকেও তো আসছে যে কারা কেন কিভাবে, অর্থাৎ প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাপটি মেরে বসে আছে দোষরা, তাদেরকে যদি আমরা সরাতে না পারি, তারাই বিশৃঙ্খলাকে উস্কানি দিচ্ছে। তো তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি নিবৃত্ত করতে না পারবেন বা তাদেরকে চিহ্নিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই যে যা কিছু ঘটছে সেগুলোকে খুব রহিত করা বা ঠেকিয়ে দেয়া খুব কঠিন হবে। ওকে, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। সুলতান ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকুন আগামীকাল ঠিক একই সময়ে। দেখতে থাকুন। খোদা হাফেজ।